নির্মল স্যার স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লসাগু গসাগু বা এলসিএম এইচসিএম। এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কম বেশি কোশ্চেন আসবেই। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে? ফার্স্ট কোশ্চেন আমাদের বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117 হলে তাদের লসাগু কত। আমাদের আগে জানতে হবে যে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলে। পরস্পর মৌলিক মানে কি? পরস্পর মৌলিক মানে হচ্ছে ইংলিশে একে বলা হয় কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার তাদেরকেই বলা হয় যাদের এইচসিএফ বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু, যে দুটি সংখ্যার গসাগু হবে এক, তাদেরকে আমরা বলবো কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক। যেমন ধরো আমি যদি নিই তিন, তিন মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা জানি যে কাকে বলে, যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। যেমন তিনকে এক আর তিন ছাড়া কিছু দিয়ে ভাগ যায় না, তাহলে তিন একটা মৌলিক সংখ্যা। পাঁচ, পাঁচকেও তাই, এক আর পাঁচ ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তার মানে পাঁচও মৌলিক সংখ্যা। এবার আমাকে দেখতে হবে যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? যদি আমি তিনের ফ্যাক্টর করি তাহলে এক আর তিন বেরোবে, পাঁচের যদি করি এক আর পাঁচ বেরোবে। তাহলে এদের কমন ফ্যাক্টর কে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর কে? এক। যেহেতু কমন ফ্যাক্টর এক, তার মানে এদের গসাগুও এক, মানে এইচসিএফ এক। আর যদি গসাগু এক হয় তাহলে আমরা এই সংখ্যা দুটোকে কি বলবো? আমরা বলবো কো প্রাইম নাম্বার বা পরস্পর মৌলিক। এবার ধরো আমি আরেকটা এক্সাম্পল নিই। ধরো আমি নিলাম চার, কিন্তু চার কিন্তু মৌলিক সংখ্যা নয়, চার যৌগিক সংখ্যা। কেন? কারণ চারকে এক এবং চার ছাড়াও দুই দিয়ে ভাগ করা যায়, ঠিক? এবার আমি যদি নিই আরেকটা সংখ্যা নয়, নয়ও কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এক আর নয় ছাড়া নয়কে তিন দিয়েও ভাগ করা যায়। তো চার আর নয় এরা কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন? কারণ চার এবং নয়কে আরো অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যায় এক আর চার ছাড়া। নয়কেও তাই এক আর নয় ছাড়া তিন দিয়েও ভাগ যায়। তার মানে চারও যৌগিক সংখ্যা, নয়ও যৌগিক সংখ্যা। কিন্তু এদের যদি আমি ফ্যাক্টরাইজেশন করি কি বেরোবে? চারের করলে এক ইন্টু দুই ইন্টু দুই। নয়ের যদি করি, নয়ের কি বেরোবে? এক ইন্টু তিন ইন্টু তিন। তাহলে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? এক। আর যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর এক হয় তাহলে এদেরও এইচসিএফ এক। আর যদি এইচসিএফ এক হয় তাহলে এরাও পরস্পর মৌলিক। নেক্সট আর একটা এক্সাম্পল আমি নিই। ধরো আমি নিলাম চার আর একটা নিলাম সাত। তো আমরা জানি যে চারকে এক আর চার ছাড়া দুই দিয়ে ভাগ করা যায়, তাহলে এক দুই, দুই ফ্যাক্টরাইজেশন করলে চারে। সাতের কি হবে? এক আর সাত। তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর কে? এক। যেহেতু কমন ফ্যাক্টর এক, তার মানে এদেরও গসাগু এক, তাহলে চার আর সাত পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারি যে পরস্পর মৌলিক হতে গেলে দুটো মৌলিক সংখ্যা হলেও চলবে, একটা মৌলিক একটা যৌগিক হলেও চলবে, আবার দুটো যৌগিক হলেও চলবে। তাহলে পরস্পর মৌলিক বলতে আমরা এটাই বুঝবো যে যাদের গসাগু এক বা কমন ফ্যাক্টর হচ্ছে এক। এবার আমি আসি কোশ্চেনে। বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117 হলে তাদের লসাগু কত। তো আমি যে এক্সাম্পল গুলো দিলাম না, তুমি নাও না চার আর সাত নিয়ে নাও। চার আর সাত পরস্পর মৌলিক, এদের গুণফল কত? এদের গুণফল হবে চার সাথে 28। আর আমি যদি এদের এলসিএম করি বা লসাগু যদি করি তাহলে কি হবে? কোনো কিছু কমন ভাগ যাবে না, তার মানে আলটিমেটলি লসাগু কি হবে? চার আর সাতেরই গুণ, মানে 28। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যেটা, ওটাই তাদের লসাগু বা এলসিএম হয়। তাহলে আলটিমেটলি 117 যদি দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল হয় তাহলে এদের লসাগুও কত হবে? 117 হবে। চলো নেক্সট। বলেছে দুটি সংখ্যার গসাগু 23 এবং তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক 13 এবং 14 হলে বড় সংখ্যাটি কত। আমি একটা এক্সাম্পল আগে নিই কোশ্চেনটা করানোর আগে। ধরো আমি দুটো সংখ্যা নিচ্ছি 4 আর 6। এদের যদি আমি লসাগু যদি বার করি, এইভাবে লসাগু কি হবে? 2 আর 3। তাহলে এদের লসাগু কত হবে? লসাগু হবে 2 গুণ 2 গুণ 3, হবে কত? 12। আমাদের প্রশ্নে যেটা বলেছে যে দুটি সংখ্যার গসাগু আমাদের দেওয়া আছে আর তাদের লসাগুর অন্য দুটি উৎপাদক হচ্ছে 13 আর 14। এবার আমি যে সংখ্যা দুটো নিয়েছিলাম 4 আর 6, এদের যদি আমি গসাগু বার করি, গসাগু কেমন করে বার করে? ফ্যাক্টরাইজেশন করেও করতে পারো, ভাগ প্রক্রিয়াতেও করতে পারো। তো যদি ফ্যাক্টরাইজেশন করি, 1 ইন্টু 2 ইন্টু 2, এটা 4 এর ফ্যাক্টরাইজেশন হবে। আর 6 এর হবে 1 ইন্টু 2 ইন্টু 3।
আমরা কি জানি গসাগু মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, দুজনের মধ্যে কমন কিন্তু হাইয়েস্ট ফ্যাক্টর। এক কিন্তু নেওয়া যাবে না, কারণ এক তো লোয়েস্ট। হাইয়েস্ট কত? 2। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি এই দুজনের এইচসিএফ কত হবে? 2। এইচসিএফ 2 আর এলসিএম কত? 12। এবার এলসিএম এর মধ্যে যে দুটো 2 আছে তার মধ্যে একটা 2 কিন্তু সবসময় গসাগু হয়। তার মানে আমি কি বলতে চাচ্ছি, যদি লসাগুর যদি আমরা ফ্যাক্টরাইজেশন যদি করি, অনেক কিছু বেরোতে পারে, কিন্তু তার মধ্যে একটা ফ্যাক্টর অবশ্যই গসাগু হবেই। তার জন্য আমরা সবসময় জানি যে গসাগু দিয়ে লসাগুকে সবসময় বিভাজ্য বা ভাগ করা যায়। তাহলে এবার যদি আমি বলি আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম 4 আর 6, তো 4 আর 6 যখন আমরা লসাগু বার করলাম কি কি বেরোলো? 2, 2 আর 3। তাহলে এই দুইটা হচ্ছে, মনে রাখবা, একটা ফ্যাক্টর যেটা কিনা গসাগু। তাহলে লসাগুর যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, মানে 12র যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, তাহলে কি কি বেরোবে? 12র ফ্যাক্টরাইজেশন করলে আমাদের বেরোবে 2 গুণ 2 গুণ 3, এক তো কমন, ঠিক আছে। তাহলে এই ফ্যাক্টরাইজেশনের মধ্যে একটা 2 অবশ্যই গসাগু নিজে হবে। এবার মজার জিনিস হলো এই গসাগু দিয়ে অন্য দুটো ফ্যাক্টরকে যদি তুমি গুণ করো, মানে 2 এর সঙ্গে এই 2 একটা ফ্যাক্টরকে যদি গুণ করো কত হবে? 4। আবার এই 2 এর সঙ্গে যদি গুণ করো অন্য একটা ফ্যাক্টরকে 3 কে, কত হবে? 6। এবার তুমি খেয়াল করে দেখো এই 6 আর 4 এরা কিন্তু আলটিমেটলি দুটো নাম্বার ছিল। তাহলে আমরা এটা বুঝলাম যে গসাগু যেটা দেওয়া আছে, গসাগু তো একটা লসাগুর উৎপাদক হবেই। আর অন্য দুটো উৎপাদক আমাদের বলে দিয়েছে, একটা 13 আর একটা 14। তো আমি জানি যে গসাগুর সঙ্গে যদি প্রত্যেকটা উৎপাদককে যদি আমি গুণ করি, তাহলে আমি একটা একটা করে সংখ্যা পেতে থাকবো। আমাদের এখানে বলেছে বড় সংখ্যাটা, তাহলে আমরা 13কে যদি গসাগু দিয়ে গুণ করি তাহলে ছোট সংখ্যা বেরোবে, কারণ বড় উৎপাদক কত আছে? বড় উৎপাদক আছে 14। তাহলে আমাদের অ্যান্সার হবে 23 ইন্টু বড় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে 14, এদের গুণ করলে কত হবে? 3 14 42 2 হাতে 4, 28 আর 4 32, মানে 322 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। চলো নেক্সট। এবার দেখো কি বলেছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এত এত হবে? ভালো কথা। আমরা এটাকে ট্র্যাডিশনাল প্রসেসে কখনোই করবো না, পরীক্ষার হলেতেও করবো না। আমি একটা শর্টকাট প্রসেস বলে দিচ্ছি তোমাদেরকে, ট্র্যাডিশনাল আমি করাবো না, কারণ ট্র্যাডিশনাল প্রসেস করতে গেলে অনেকটা টাইম লাগবে। তার জন্য আমি কয়েকটা নিয়ম বলছি। যেমন ধরে নাও 3 অথবা 9 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করো, মানে ধরো আমি একটা সংখ্যা বললাম 73, 73কে আমি 3 বা 9 দিয়ে ভাগ করব। তো নিয়ম হচ্ছে 73-র যে ডিজিট গুলো আছে 7 আর 3, বা অঙ্ক, ডিজিট বা অঙ্ক কত হচ্ছে, এদের যোগফল কত হচ্ছে? 10। তুমি 73কে যদি 9 দিয়ে ভাগ করো কিনা, তোমার অবশিষ্ট কত বেরোবে? 8 নং 72, মানে 1 অবশিষ্ট বেরোবে। তো তুমি গোটা সংখ্যাটাকে ভাগ করার দরকার নেই, ওই সংখ্যাটার যে ডিজিট গুলোর যোগফল মানে 10, এই 10কে তুমি 9 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 9 একে 9, মানে 1, সেম অবশিষ্ট তুমি পাবে। এবার ধরে নাও একটা বড় আমি একটা সংখ্যা দিচ্ছি, আমি দিচ্ছি 7 2 8 1 4 5 2। এই গোটা সংখ্যাটাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত? এবার এই সবগুলো ডিজিটের যোগ করতে করতেও তো আমার অনেকটা টাইম নষ্ট হবে। তা আমি যোগ করতে যাব না, আমি কি করব, এমন দুটো ডিজিটের যোগফল যাদের 9 হবে তাদেরকে তুমি আগে থেকে কেটে দাও। যেমন 7 আর 2 এর ডিজিটের যোগফল কত? 9। তাহলে 9 তো 9 দিয়ে ভাগ চলে যাবে, একে আমার দরকার নেই। 8 আর 1 এর যোগফল কত? 9, একেও দরকার নেই। 4 আর 5 এর যোগফল কত? 9, দরকার নেই। তাহলে কে বেঁচে থাকলো? 2। তার মানে এই গোটা বড় সংখ্যাটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, আমাদের অবশিষ্ট কত বেরোবে? 2। এটা গেল একটা কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট 5। 5 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয়, আমরা তো জানি যে লাস্ট ডিজিট কত লাগবে? 0 অথবা 5 যদি হয় তাহলে সংখ্যাটা ভাগ যাবে, কিন্তু আমি সেটার কথা বলছি না। আমি বলছি কোনো একটা সংখ্যা, ধরে নাও 5 3 7 2 8, এই গোটা সংখ্যাটাকে আমি 5 দিয়ে ভাগ করব, তাহলে অবশিষ্ট কত? এই গোটা সংখ্যাটাকে আমার 5 দিয়ে ভাগ করার দরকার নেই, কারণ 5 এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে শুধুমাত্র লাস্টের ডিজিটের উপরে নির্ভর করে। তাহলে আমি শুধু লাস্টের ডিজিটটাকে ভাগ করব। লাস্টের ডিজিট কত আছে? 8। 8কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট আমার কত বেরোবে? 3। এবার আমি যদি আরেকটা সংখ্যা নিই যে 7293, এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে কত হবে? তো আমি বলেছি লাস্টের ডিজিটটাকে নাও, মানে 3 কে নাও। 5 দিয়ে 3 কে ভাগ করলে কত হবে? আমি নাম্বার সিস্টেমের ভিডিওতে বলেছিলাম যে কোনো সংখ্যা দিয়ে
তার থেকে ছোট সংখ্যাটাকে যদি ভাগ করা হয় অবশিষ্ট সবসময় ওটাই হবে, মানে ওই সংখ্যাটাই হবে, তাহলে 3 হবে। তাহলে আমি এখানে দুটো কেস পাচ্ছি যে 5 দিয়ে ভাগ করলে আমাদের অবশিষ্ট 3 হয়, এটা দুটো কেস আছে। এক, লাস্ট ডিজিট কোনো সংখ্যার লাস্ট ডিজিট যদি 3 হয় তবে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 3 বেরোবে, অথবা লাস্ট ডিজিট যদি 8 হয় তবেও 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত বেরোবে? 3। এই দুটো কনসেপ্ট আমি যে বললাম, এই দুটো কনসেপ্ট দিয়েই আমরা এই অঙ্কটা করব। এবার চলো দেখা যাক। আমাদের প্রথমে বলেছে আমাদের টার্গেট হচ্ছে কি 3, 9 আর 5 এদেরকে খোঁজা। তো যদি আমি 5 পেয়ে যাই তাহলে 3, 9 আমার খোঁজার দরকার নেই। তো এখানে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলেছে 15, 18, 21, 24 এদের মধ্যে 5 কোথায় আছে? 15-র মধ্যে 5 ঢুকে আছে কিনা? কারণ 15কে যদি আমরা ভাঙি কত বেরোবে? 3, 3 আর ইন্টু 5, তাহলে 15-র মধ্যে 5 আছে। এবার আমার প্রশ্ন, 15 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত বলেছে? 11। 15 দিয়ে যদি ভাগ করলে অবশিষ্ট যদি 11 হয়, 15-র মধ্যে 3 বা 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাকে কত অবশিষ্ট হবে? 5 দিয়ে ভাগ করলে তো কখনো 11 অবশিষ্ট হবে না, না? কারণ অবশিষ্ট তো যেটা দিয়ে তুমি ভাগ করেছো তার থেকে তো বড় হবে না। তাহলে 11কে তোমাকে আরেকবার ভাগ করতে হবে 5 দিয়ে। 5 দুগুণ 10, তাহলে অবশিষ্ট কত বেরোবে? 1। তাহলে আমরা এটা বুঝলাম যে 15 দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করলে 11 অবশিষ্ট হয়, ওই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? 1। এটুকুনি ক্লিয়ার? এবার দেখো কি হয়। এবার আমরা কি জানি 5 দিয়ে ভাগ করলে যদি অবশিষ্ট 1 হয়, তাহলে লাস্ট ডিজিট কত হতে পারে? লাস্ট ডিজিট সবসময় 1 তো 5-এর থেকে ছোট, 1 হতে পারে, অথবা 5 যোগ 1 মানে কত? 6। এবার এটা আমি কেমন করে বলছি? চলে যাই পিছন দিকে, এই যেটা আমি বোঝালাম তোমাদের একটু আগে। 5 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে যে অবশিষ্ট 3 হচ্ছিল, লাস্ট ডিজিট 3 লাগছিল বা লাস্ট ডিজিট 8 লাগছিল, এই 3 আর 8 কোথা থেকে পেলাম? 3 অবশিষ্ট বললে 5-এর থেকে 3 তো ছোট, তাহলে 3 আমার লাস্ট ডিজিট হবে, অথবা 5 যোগ 3 8 হবে। এই 8 মানে 5 যোগ 3। তাহলে আমাদের এখানে বলেছে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1, তাহলে লাস্ট ডিজিট আমার 1, অথবা 5 যোগ 1 মানে 6 হবে। যদি আমাকে বলতো যে 5 দিয়ে ভাগ করলে আমাদের অবশিষ্ট হবে 2, তাহলে আমি কি বলতাম? লাস্ট ডিজিট আমার 2 হবে, অথবা 5 যোগ 2 মানে 7 হবে। বোঝা গেল? তাহলে লাস্ট ডিজিট আমার 1 অথবা 6। এবার আমি অপশনগুলো দেখি না, কার লাস্ট ডিজিটে 1 অথবা 6 আছে? এর 7 আছে, হবে না। এর 6 আছে, হতে পারে। চলো দেখি আরো অপশন আছে নাকি। 5 আছে, হবে না। এর 4 আছে, হবে না। তাহলে আমাদের একটাই অপশন বেঁচে আছে যার লাস্ট ডিজিটে 6 আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট। এখানে কি বলেছে? 4টি ঘন্টা 3, 4, 5, 6 সেকেন্ড অন্তর অন্তর বাজে, 1 ঘন্টার মধ্যে তারা কতবার একসঙ্গে বাজবে? আমি একটা কথা আজকে বলে দিচ্ছি, দেখে নাও, যে ঘন্টা বাজুক, ঘন্টা বাজবে, বা লাইট জ্বলবে, ট্রাফিক লাইট যেটা হয় লাইট জ্বলবে, এইসব ক্ষেত্রে সব সময় করতে হবে কি? লসাগু। সব সময় লসাগু হবে, এলসিএম। তাহলে আমাদের বলেছে 3, 4, 5 সেকেন্ড অন্তর অন্তর ঘন্টাগুলো বাজছে, তাহলে আমাদের কাজ হচ্ছে 3, 4, 5 আর হচ্ছে 6 এদের লসাগু করা। তো এদের লসাগু আমরা জানি বের করতে সবাই। তো দেখে নাও কত বেরোচ্ছে। আরেকবার যাবে 3 দিয়ে, 1, 2, 5 আর হচ্ছে 1, তাহলে কত হবে? 10 আর 3 দুগুণ 6, মানে 6 10 60। এই সময়গুলো কি ছিল? সেকেন্ডে ছিল। তাহলে আমাদের 60 সেকেন্ড বেরোলো। আর 60 সেকেন্ড মানে আমরা কি জানি? 60 সেকেন্ড মানে আমরা জানি 1 মিনিট। এবার আমাদের বলেছে কোশ্চেনে 1 ঘন্টার মধ্যে ঘন্টাগুলো কতবার বাজবে। তো যেটা আমাদের লসাগু বেরোলো যে সময়টা 1 মিনিট, এটার মানে এটাই বোঝায় যে 1 মিনিট পর পর ঘন্টাগুলো একবার একসঙ্গে বাজবে। তাহলে আমি এটা বলতে পারি যে 1 মিনিট পর বাজে একবার। আমাদের বলেছে 1 ঘন্টার মধ্যে, আর আমরা জানি 1 ঘন্টা মানে কত সেকেন্ড, কত মিনিট, সরি সেকেন্ড নয়, 60 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 1 মিনিট পর যদি একবার বাজে, তাহলে 60 মিনিট পর কতবার বাজবে? 60 বার। এবার মজার জিনিস হলো 60 বার কিন্তু আমাদের অ্যান্সার হবে না। আর দেখো প্রথম অপশনই 60 দেওয়া আছে। 60 কোনোদিনই অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ মনে রাখবে ঘন্টাগুলো যখন বাজা শুরু করেছে, আগে একবার বাজবে, তারপরে তুমি টাইম কাউন্ট করা শুরু করবে। তাহলে প্রথমবার যেটা বাজবে কি না, ওর জন্য তো কোনো টাইম লাগছে না।
তার জন্য আমাদের কি হয়, যেটা অ্যান্সার বেরোবে তার থেকে এক বেশি সব সময় ফিক্সড একবার আমাকে যোগ করতে হবে। তাহলে অ্যান্সার হবে আমাদের 61 বার, অপশন বি। চলো নেক্সট। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এত এত করে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে এত এত হবে? তার মানে আমাদের বলেছে এমন কোন বৃহত্তম সংখ্যা, এমন কোন বৃহত্তম সংখ্যা দিয়ে যদি আমি 411কে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট হবে, আর যদি 684কে যদি ভাগ করি তাহলে 4 অবশিষ্ট হবে, আর 821কে করলে 5 অবশিষ্ট হওয়া মানে কি? আমি একটা কথা বলছি দেখো, ধরো আমি 3 দিয়ে আমি 5কে ভাগ করছি, একবার যাবে 3 একে 3, অবশিষ্ট কত 2। এই অবশিষ্ট মানে কি? অবশিষ্ট মানে এই 5-এর মধ্যে এই অবশিষ্টটা এক্সট্রা ঢুকে আছে, 2 অবশিষ্ট এক্সট্রা ঢুকে আছে 5-এর মধ্যে, যার জন্য 3 দিয়ে 5কে কিন্তু ভাগ যাচ্ছে না। তো আমি যদি 5 থেকে ওই অবশিষ্ট এক্সট্রা অবশিষ্টটাকে যদি আমি মাইনাস করে দিই, যেটা বাঁচবে এটা নিশ্চয়ই 3 দিয়ে ভাগ যাবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যদি আমি 4 দিয়ে যদি আমি ধরো 15কে ভাগ করছি, তাই আমি বলছি 3 4 12, অবশিষ্ট কত 3। তার মানে 3 এই 15-র মধ্যে এক্সট্রা ঢুকে আছে জন্যই সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমি 15 থেকে যদি ওই এক্সট্রা অবশিষ্টটাকে মাইনাস করে দিই, কত থাকবে 12। এবার 12 নিশ্চয়ই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি কি বলতে চাচ্ছি, যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলছে, এই 411কে ভাগ করলে এক্সট্রা কত আছে, অবশিষ্ট মানেই এক্সট্রা মানে 3 আছে, তার জন্য ভাগ যাচ্ছে না। তাহলে আমি এই এক্সট্রাটাকে মাইনাস করে দিচ্ছি, থাকবে কত 409। আর 684কে ভাগ করলে 4, এই 4 এক্সট্রাটাকেও আমি মাইনাস করে দিচ্ছি, কত থাকবে 680। আর 821কে ভাগ করলে 5 এক্সট্রা, তাহলে এটাকেও এক্সট্রাটাকে মাইনাস করে দিচ্ছি 816। এবার যে সংখ্যাগুলো বেরোলো 409, 680 আর 816, এরা নিশ্চয়ই সেই বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ যাবে পুরোপুরি, কারণ আমি অবশিষ্টগুলো তো মাইনাস করে দিয়েছি। তাহলে আমাকে এটা বার করতে হবে যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই 3টে সংখ্যাকে ভাগ যাবে। আর বৃহত্তম সংখ্যা বললে সবসময় মাথায় রাখবে আমাদের করতে হবে গসাগু মানে এইচসিএফ। তাহলে এই 3টে সংখ্যার এইচসিএফ আমরা কেমন করে করব? বড় সংখ্যার এইচসিএফ করতে গেলে আমরা কখনো ফ্যাক্টরাইজেশনে করব না, আমরা ভাগ প্রক্রিয়া করব। কেমন করে দেখে নাও। যে কোনো দুটো সংখ্যাকে তোলো, ধরলাম আমি 409 আর 680, এদের মধ্যে যে ছোট মানে 409, এই 409 দিয়ে আমি ওর থেকে যে বড় সংখ্যাটা আছে তাকে ভাগ করা শুরু করব। কেমন করে ভাগ করব দেখো ভালো করে। একবারই যাবে, কারণ দুবার দিলে 818 হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে 409 মাইনাস করো, কত দাঁড়াবে 1, হাতে থাকে 1 মানে 7, আর হচ্ছে 2, 271কে এবার 271 দিয়ে আবার কাকে ভাগ করবো, ওই যে 409কে। কতবার যাবে একবার, 271 কত হবে 8, 7 হচ্ছে 10, 3 হাতে থাকে 1 মানে 138। এই 138 দিয়ে আবার 409কে আমি করব ভাগ, কতবার যাবে 2 বার, 3 বার যাবে না, 2 বার। কত হবে 8 2 16, 6 হাতে থাকে 1, 26 আর 1 27, কত দাঁড়াচ্ছে দেখি 3, 3 হাতে থাকে 1 মানে 133। কোথাও গন্ডগোল হচ্ছে মনে হয়, দেখা যাক একবার চেক করে দেখি। হ্যাঁ, 411 থেকে যখন 3 যাবে কিনা, এই যে এখানে গন্ডগোল হয়েছে, এখানে আমাদের গন্ডগোল হয়েছে। দাঁড়াও, এখানে গন্ডগোল হয়েছিল কারণ আমরা মাইনাস করব 3, যখন মাইনাস করবো না 411 থেকে, এটা 409 হয় না, সরি 408 হয়। আর এখান থেকে 4 মাইনাস করলে হবে 680, আর এখান থেকে 5 মাইনাস করলে হবে 816। চলো এবার দেখা যাক। তাহলে 408 দিয়ে আমরা করব 680কে করা শুরু করি, ভাগ করা কত হবে একবার, কত 408, 2 হাতে থাকে 1, 7 আর 2, 272 দিয়ে 408কে করব আবারও একবার, 272 কত হবে 6, 3 হাতে থাকে 1 মানে 136, 272। দেখো 100-র ডবল 200 আর 36-এর ডবল 72, তাহলে দুবারে মিলে যাবে। এই প্রক্রিয়াটা আমাকে কতক্ষণ অবধি করতে হবে, যতক্ষণ না মিলে যাচ্ছে। যখন মিলে গেল তখন যেটা ভাজক বা ভাগ করেছো যেটা দিয়ে, সেটা আমাদের গসাগু। কিন্তু আমরা তো দুটো সংখ্যার বার করেছি না, এখনো আমাদের আরেকটা সংখ্যা বাকি আছে। তো আমরা কি করব, এই দুটো সংখ্যার যেটা গসাগু মানে 136 দিয়ে আবার ওই বড় সংখ্যাটাকে ভাগ করা শুরু করব। কত হবে 6 বার যদি দিই, 6 6 36, 6 হাতে থেকে 3, 3 6 18, 3 21, 1 হাতে থেকে 2 মানে 8, মিলে গেল। যেহেতু মিলে গেল তার মানে এদের গসাগু কত 136, আর 136ই হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা যেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত, অপশন বি।
নেক্সট, দুই অঙ্কের দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের গুণফল এত হলে কত জোড়া সংখ্যা পাওয়া যাবে? ভালো কথা। গসাগু যদি দেওয়া থাকে সবসময় মনে রাখবা, কারণ গসাগুর সঙ্গে আমি প্রথম অঙ্কটাতে বলেছিলাম এর আগেই, যে গসাগুর সঙ্গে অন্য দুটি উৎপাদক যদি লসাগুর গুণ করা হয় তাহলে আমরা সংখ্যা দুটো পাই। তো আমি ধরে নিচ্ছি যে অন্য দুটি উৎপাদক হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে আমি বলতে পারি গসাগু ইন্টু এক্স এটা একটা সংখ্যা, আর গসাগু ইন্টু ওয়াই এটা হচ্ছে আর একটা সংখ্যা। এবার এক্স আর ওয়াই যাদেরকে আমরা গুণ করি কিনা তারা সবসময় কি হয়, এক্স আর ওয়াই সবসময় হয় কো প্রাইম। আমি কো প্রাইম মানে বলে দিয়েছি এর আগের কোশ্চেনে, দেখো কো প্রাইম মানে পরস্পর মৌলিক, মানে যাদের গসাগু এক হবে। ক্লিয়ার? তাহলে দুটো সংখ্যা আমাদের কি কি, 12x আর 12y। এবার আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে এদের গুণফল দেওয়া আছে, তাহলে আমরা গুণফল করি। 12x ইন্টু 12y কত হচ্ছে 2160। এক্স ইন্টু ওয়াই রাখলে কি হবে, এই 12 আর এই 12 দুটো দুজনে কি আছে, এক্স এর সঙ্গে গুণ আছে, ওয়াই এর সঙ্গে গুণ আছে, তাহলে ওই পারে যদি যায় গুণ আকারে যদি থাকে ওই পারে গেলে হয়ে যায় ভাগ, তাহলে দুটোই ভাগ করে দাও। এবার 12 দিয়ে যদি আমরা একে কাটি, 12 একে 12, 8 12 96, 0, 12 15 তো 180, তাহলে আমাদের এক্স ওয়াই এর মান কত দাঁড়ালো 15। কিন্তু আমরা কি জানি, আমরা জানি এক্স আর ওয়াই হচ্ছে এমন সংখ্যা যারা কো প্রাইম, মানে যাদের গসাগু এক হবে, মানে কমন ফ্যাক্টর এক হবে। তাহলে এমন কোন দুটো দুটো সংখ্যা আছে যাদের কমন ফ্যাক্টর এক আর তাদের গুণ করলে 15 হয়? তো আমরা ছক বানাই, এক থেকে শুরু করব। এক আর কাকে গুণ করলে 15 হয়, 1 আর 15, 3 আর 5, আর তো কেউ নেই, রিপিট নেওয়া যাবে না যে 3 আর 5 নিলাম 5 আর 3 নেবো, না হবে না, একবারই। তাহলে 3 আর 5, এবার আমি এদের মধ্যে চেক করবো যে এদের মধ্যে কমন ফ্যাক্টর কি এক। হ্যাঁ, 1 এর কমন ফ্যাক্টর কে কে, 1 ইন্টু 1, 15 মধ্যে 1 আছে, তাহলে এদেরও গসাগু 1 হবে, তার মানে এরা কো প্রাইম নাম্বার, ঠিক আছে। 3 এর উৎপাদক করলে, ফ্যাক্টরাইজেশন করলে 1 আর 3, 5 এর করলে 1 আর 5, তার মানে কমন ফ্যাক্টর কে 1, তার মানে এদের গসাগু 1, তার মানে এরাও কো প্রাইম, ঠিক আছে। এবার এক্স আর ওয়াই এর তুমি যত জোড়া মান পাবে, তোমরা যত জোড়া মান পাবে, এক জোড়া, আর 3 আর 5 আরেক জোড়া, যত জোড়া এক্স আর ওয়াই এর পাবো তত জোড়াই আমাদের সংখ্যা হবে। তাহলে কত হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 জোড়া, অপশন বি। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু একই, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার লসাগু আর গসাগু একই। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 4 আর 4, এদের লসাগু কত? এদের লসাগু হবে 4। আচ্ছা, এদের গসাগু কত? আমি ভাগ প্রক্রিয়ায় বলেছিলাম ভাগ করব, মিলে গেল, তাহলে যেটাতে ভাগ করেছি সেটাই গসাগু, মানে 4। আচ্ছা, আমি যদি নিই 17 আর 17, এদের গসাগু লসাগু কত? লসাগু তুমি বলবে 17 দিয়ে ভাগ যাবে, হয়ে গেল লসাগু 17। গসাগু কত? আবার 17 দিয়ে 17কে ভাগ করবে, তার মানে গসাগুও কত হবে 17। তাহলে আমরা কি বুঝতে পারছি, যদি সংখ্যা দুটো একই হয় তবে তাদের লসাগু আর গসাগু একই হবে। সংখ্যা দুটো যদি এক হয় তবে তাদের লসাগু আর গসাগু একই হবে। তাহলে আমাদের এখানে বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু একই, আর একটি সংখ্যা যদি 35 হয় তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটা অবশ্যই 35, কারণ দুটা সংখ্যা যদি এক না হয় তাহলে তো তাদের লসাগু আর গসাগু এক হবে না, তাহলে অপর সংখ্যাটা অবশ্যই কত হবে আমাদের 35। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের গসাগু এত দেওয়া আছে, লসাগু কত? অনুপাত যদি দেওয়া থাকে, অনুপাত থেকে আমরা সংখ্যা গুলোকে যখন ধরবো তখন একটা ধ্রুবক আমাদের গুণ করতে হয়। তাহলে আমি ধরে নিচ্ছি 2x, এটা 3x, আর একটা 4x। এবার আমাদের গসাগু দেওয়া আছে, গসাগু মানে কি, কমন হাইয়েস্ট ফ্যাক্টর। তো 2x এর মধ্যে গুণ আকারে কমন কে আছে, ফ্যাক্টর কে আছে 2x, 2 ইন্টু এক্স, 3 এর মধ্যে 3 ইন্টু এক্স, 4 এর মধ্যে কে আছে 2 ইন্টু 2 ইন্টু এক্স। তাহলে সবার মধ্যে কমন ফ্যাক্টর কে এক্স, আর যেটা কমন ফ্যাক্টর ওটাই তো গসাগু হয়। তাহলে এক্সই হচ্ছে এদের গসাগু, আর আমাদের প্রশ্নে বলে দিয়েছে গসাগু কত 12। তাহলে আমাদের এক্স এর মানটা বের হয়ে গেল কত 12, আমাদের বলেছে লসাগু কত। এবার আমরা প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা করে বার করে, যে 2x মানে কি, 2 ইন্টু 12 হবে 24, 3 ইন্টু 12 হবে 36, আবার 4 ইন্টু 12 হবে 48। এদের তুমি আলাদা করে লসাগু করতে পারো, কিন্তু সেটা বেশি টাইম টেকিং হবে। আমি একটা প্রসেস বলছি, আমরা সংখ্যাগুলো কি কি ধরেছিলাম, একটা ধরেছিলাম 2x, একটা 3x, আর একটা 4x। তো এদের লসাগু করো না। লসাগু আমরা কেমন করে করি, যেটা ভাগ যাবে সবাইকে, ম্যাক্সিমাম সংখ্যাকে, মিনিমাম দুটা, ম্যাক্সিমাম কোনো হিসাব নেই। তাহলে x দিয়ে সবাইকে যাচ্ছে, তাহলে কত দাঁড়াবে ভাগ করলে 2, 3 আর 4।
এবার 2 আর 4 এর মধ্যে আবার 2 দিয়ে ভাগ যাবে, 1 3 2। তাহলে কত দাঁড়াচ্ছে লসাগু? 6 12 12x। তাহলে লসাগু আমাদের বেরোচ্ছে 12x। আর আমরা x এর মান কত বের করেছি? 12। তাহলে 12 ইন্টু 12 মানে 144 আমাদের অ্যান্সার। কত নম্বর অপশন? এ নাম্বার। চলো নেক্সট। এদের গসাগু নির্ণয় করো। এই ধরনের পয়েন্ট দেওয়া সংখ্যা বা দশমিক যে নাম্বারগুলো আছে, এই সংখ্যাগুলোর যদি লসাগু বার করতে হয়, লসাগু বা গসাগু, একটা কথা সবসময় মনে রাখবে যে পয়েন্টের পরে আমাদের হাইয়েস্ট ঘর কত আছে? হাইয়েস্ট ঘর আছে 3, এর 2টা আর এর 1টা। তাহলে আমাদের হাইয়েস্ট ঘর যতগুলো, প্রত্যেককে হাইয়েস্ট ঘর সেম বানাতে হবে। মানে 0.4 আছে তো, এটাতে 1 ঘর আছে দশমিকের পরে, কিন্তু আমার হাইয়েস্ট কত ঘর আছে দশমিকের পরে? 3 ঘর। তাহলে একে 3 ঘর বানানোর জন্য আরো দুটো জিরো দিতে হবে, কারণ আমরা জানি পয়েন্টের পরে সংখ্যা, তারপরে জিরোর তো কোনো দাম নেই। কিন্তু আমরা বেশি নেব না, কতগুলো নেব? হাইয়েস্ট 3টা। তারপরে কি আছে? 0.08, তাহলে এর আরেকটা জিরো লাগবে। তারপরে কত আছে? 0.016, এর তো 3টাই আছে। এবার যদি আমি এই সংখ্যাগুলোকে যদি ভগ্নাংশ আকারে বানাই, কি হবে? পয়েন্ট উঠলে কি হবে? নিচে পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের উপরে 3টা ঘর, তো 3টা জিরো। এটাকে যদি করি 080, তো কোনো সংখ্যার আগে তো জিরোর দাম নেই, পয়েন্ট উঠালে 1 আর নিচে 1000। এর ক্ষেত্রেও সেম হবে, আগের জিরোর কোনো দাম নেই, কত হবে? 1000। এবার এই ভগ্নাংশ আকারে যখন তোমাকে লসাগু বা গসাগু তোমাদের বার করতে বলবে, সবসময় মনে রাখবে যে লসাগু বলতে কি হয়? লসাগু মানে হলো ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটাকে আমরা কি বলি? লব। তো লবের লসাগু মানে এলসিএম, নিচে হরের গসাগু মানে এইচসিএফ। সেরকম ভাবে যদি আমাদের গসাগু বার করতে বলে, গসাগু, তাহলে আমরা করব লবের গসাগু মানে এইচসিএফ, আর হরের লসাগু এলসিএম। তার মানে আমরা বুঝলাম কোনো ভগ্নাংশের যেটা আমাদের বার করতে বলবে, যদি লসাগু বলে তাহলে সেটা উপরেরটারই হবে, গসাগু বললেও সেটা উপরেরটারই হবে। তাহলে আমাদের সংখ্যা এখানে আমাদের লসাগু বলেছে না গসাগু? গসাগু বলেছে আমাদের। তাহলে গসাগু বলে উপরের গুলোর গসাগু। উপরের গুলোর সংখ্যা কে কে আছে? 16 80 আর 400। তাহলে গসাগু আমরা ভাগ প্রক্রিয়ায় করব, 16 দিয়ে প্রথমে 80 কে করব, 5 16 80 মিলে গেল, আর মিলে গেলে যেটা ভাগ করেছি সেটাই গসাগু হয় 16। কিন্তু এখন আরেকটা সংখ্যা বেঁচে আছে, কত? সেটা হচ্ছে 400। তাহলে 400 কে আগে ভাগ করি, 16 দুগুণ 32, 8 5 16 80, এটাও মিলে গেল 16 দিয়ে। তার মানে আলটিমেটলি গসাগু কত? 16। ওপরের গুলোর গসাগু হয়ে গেল, আর নিচের গুলোর লসাগু। নিচে কত কত আছে? 1000 1000 1000। আমরা একটু আগেই করলাম, সংখ্যাগুলো যদি একই হয় তাহলে লসাগু কত হবে? ওটাই হবে, কত? 1000 হবে। এবার এটাকে তুমি পয়েন্টে বানিয়ে দাও। পয়েন্ট কি করবে? কয় ঘর আছে? 3 ঘর আছে, কিন্তু 16 তো নিজে 2 ঘর। তাহলে 3 ঘর বানানোর জন্য এদিকে একটা জিরো আর এটা পয়েন্ট, আর পয়েন্টের আগে কোনো জিরো দিলেও হবে, না দিলেও হবে। তাহলে 0.016 মানে অপশন সি আমাদের অ্যান্সার।